আসসালামু আলাইকুম, আলিম 2025 চলে এলাম আরেকটি সাজেশনমূলক ভিডিওতে। সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এই বাংলা দ্বিতীয় পত্রের অনেকের অনেক কিছু প্রবলেম থাকে, সবকিছু ক্লিয়ার করে দেবো একই ভিডিওতে। প্রথমে দেখাবো হচ্ছে কিভাবে মানবন্টন, কি কি পরীক্ষা আসবে, তারপরে সাজেশন। সো এখন আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লার্নিং পয়েন্ট স্কুলের স্ক্রিন, এবং যেটি বাংলাদেশের ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা। এই লার্নিং পয়েন্ট স্কুলের পর্দায় আমি আছি আজকে আপনাদের সাথে, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনাদের জাহিদ ভাইয়া, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাক্তন ছাত্র দারুন নাজাত এবং কাদরিয়া মাদ্রাসা। সো চলেন প্রথমেই আমরা হচ্ছে মানবন্ধনগুলো দেখে নিই। বাট এর আগে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে এই সুন্দর পিডিএফটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই সাজেশনের পুরোটা পিডিএফ আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সো পিডিএফ এর লিঙ্কটা কালেক্ট করে নেবেন, এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেটারও একটা লিঙ্ক দেওয়া আছে। আমাদের সাজেশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপনি জয়েন হয়ে যাবেন। যে কোনো ধরনের আপডেট, সংযোজন বিয়োজন যদি আসে, সেটা হচ্ছে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। এছাড়া আরো আদার্স অনেক কিছু দেওয়া হবে। এই ভিডিও শেষে আপনাদের জন্য আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও শেষ দিকে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অ্যানাউন্সমেন্টের জন্য। ওকে, চলো প্রথমে আমরা দেখি যে ব্যাকরণ অংশ হচ্ছে 30 নাম্বার। এই ব্যাকরণ অংশ 30 নাম্বারে কি কি আসে এটা আমরা একটু দেখি। বাংলা দ্বিতীয় পত্রে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্যাকরণ 30 মার্ক, আর একটা হচ্ছে নির্মিতি, ওটা হচ্ছে 70 মার্ক। সো আমরা দুইটাই পার্টি দেখব। প্রথমে 1 নং প্রশ্নের উত্তরে যেটা আসে, বাংলা উচ্চারণের নিয়ম দুইটা থেকে একটা লিখতে হয়। এই দুইটার মধ্যে একটা কিন্তু প্রশ্ন থাকে, আপনাদের একটা প্রশ্ন থাকে। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে অথবা দিয়ে আপনাকে 5টা উচ্চারণ লিখতে বলে। ওইখানে হয়তো বা 7-8টা উচ্চারণ দেওয়া থাকে, ওইখান থেকে যেকোনো 5টা উচ্চারণ লিখতে হয়। এটা হচ্ছে 5 নাম্বার। এরপরে 2 নাম্বারে যদি যাই, বাংলা বানানের নিয়ম, এই বানানও দুইটা থেকে একটা থাকে। এই দুইটা হচ্ছে এই যে একটা প্রশ্ন, এবং অথবা দিয়ে 8টা বা 7টা বানান দেওয়া থাকে, ভুল বানান, সেগুলোকে আপনার সঠিক করে লিখতে হয়। এটাও 5 নাম্বার। 3 নং এ থাকে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানে দুইটা প্রশ্ন থাকে, একটা লিখতে হয়। এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী, একটা হচ্ছে আপনার প্রশ্ন থাকে, আর একটা হচ্ছে আপনাকে বের করতে হয়, শব্দ বের মানে শ্রেণী বের করতে হয়, এটা কি বিশেষ্য বিশেষণ বা এই জিনিসগুলো, এগুলো বের করতে হয়। এটাও 5 নাম্বার। এরপরে 4 নাম্বার, 4 নং এর যেটা থাকে সেটা হচ্ছে বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস থেকে আসে আসলে। তো এখান থেকে এই যে দুইটা থেকে একটা একটা প্রশ্ন থাকে, উপসর্গ থেকে থাকার চান্সেস অনেক বেশি। তো উপসর্গ থেকে একটা প্রশ্ন, আর সমাস বের করতে হয়। 7টা বা 8টা শব্দ দেওয়া থাকে, সেখান থেকে সমাস আপনাকে নির্ণয় করতে হয়। এটাও কিন্তু 5 নাম্বার। দুটো থেকে যে কোনো একটা আনসার করবেন, হয় প্রশ্ন নতুবা যেই অথবাগুলো যেগুলো থাকবে। 5 নাম্বারে বাক্যতত্ত্ব, এখানেও একটা প্রশ্ন থাকে, অথবা দিয়ে হচ্ছে অন্য কিছু থাকে, বা হচ্ছে বাক্যতত্ত্বের যে কোয়েশ্চেনটা থাকে সেটা থাকে, আমাদেরকে 5 নাম্বারে আনসার করতে হয়। এরপরে 6 নাম্বারে আমরা যদি যাই, বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ, এখানে দুইটি থেকে একটা। এখানে হচ্ছে আপনাকে শুদ্ধ অথবা ভুল এভাবে একটা অনুচ্ছেদ থাকতে পারে, অথবা 5টা লাইন থাকতে পারে, আপনি যে কোনো একটা হচ্ছে কারেক্ট করবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার জন্য 5 নাম্বার, দুইটা থেকে একটা। তাহলে এই যে 6টা 6 নং প্রশ্ন পর্যন্ত আপনার ব্যাকরণিক শব্দ, ব্যাকরণিক যে টপিকগুলো আছে, 6টা 5 নাম্বার করে, 5 6 30 নাম্বার। এখানে কিন্তু আপনার জন্য ক্লিয়ার হয়ে গেল যে ব্যাকরণে কোন কোন জিনিসগুলো থাকবে। এরপর আমরা যদি যাই নির্মিত অংশে, নির্মিত অংশে যদি আমরা একটু দেখি, নির্মিত অংশে 7 নং প্রশ্নের উত্তর থেকে নির্মিত শুরু হয়। এখানে পারিভাষিক শব্দ 10টা লিখতে হয়, অথবা ইংরেজি থেকে বাংলা একটা আপনার প্যারা হচ্ছে লিখতে হয়, সেটা 10 নাম্বারের থাকে। পারিভাষিক শব্দটা লেখা ভালো, কারণ পারিভাষিক শব্দ লিখলে 10টা শব্দ কারেক্ট হলে 10 নাম্বার পাওয়া যায়। কিন্তু ইংরেজি থেকে বাংলা লিখলে আপনাকে লেখাটা যদি একটু অসুন্দর থাকে, সবকিছু ঠিক আছে বাট লেখাও সুন্দর, আপনাকে কিন্তু 10-এ 10 দিবে না, 9 দিতে পারে। সেক্ষেত্রে আমরা পারিভাষিক শব্দটা লেখা ট্রাই করব। 8 নাম্বারে হচ্ছে দিনলিপি থাকে, অথবা একটা প্রতিবেদন থাকে, দুই থেকে যে কোনো একটা লিখবেন আপনি 10 নাম্বার। বৈদ্যুতিক চিঠি বা ইমেইল থাকে, অথবা আবেদনপত্র থাকে, যে কোনো একটা আপনি লিখবেন 10 নাম্বার। সারাংশ সারমর্ম, দুটো থেকে যে কোনো একটা থাকবে। আরেকটা থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ, এই দুটো থেকে যে কোনো একটা লিখবেন 10 নাম্বার। 11 নং এ থাকে সংলাপ অথবা ক্ষুদে গল্প বা ছোট গল্প লিখন, এই দুটো থেকে যে কোনো একটা আপনি লিখবেন 10 নাম্বার। আর 12 নাম্বারে যেটা থাকে 5টা রচনা থেকে যে কোনো একটা রচনা আপনাকে লিখতে হয় 20 নাম্বার। এই হচ্ছে আমাদের নির্মিতির 70 নাম্বার। আর আগে আমরা দেখলাম হচ্ছে কি ব্যাকরণের 30, এভাবে 30 এবং 70 আমাদের কিন্তু 100 নাম্বার পূর্ণ হবে। তো বাংলা দ্বিতীয় পত্রে কি কি আসবে আপনার, সেটা কিন্তু একটা গ্লান্স আমরা দেখে নিলাম, কোনটা কোন নং প্রশ্নের উত্তরে আসবে। এর মাঝখানে বলে রাখি, এই সুন্দর পিডিএফটা কিন্তু আবারও বলে রাখতেছি যে কমেন্ট বক্সে দেওয়া আছে, পিডিএফটা নিয়ে নিও। এই দেখো, সাজেশনে যাওয়ার আগে বলতেছি, ব্যাকরণ অংশটা প্র্যাকটিসের বিষয়, যার যত বেশি প্র্যাকটিস তার তত সহজ লাগে ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশটা সাজেশন আকারে দেখানো হলো,
দেখানো হচ্ছে, বাট ব্যাকরণের ক্ষেত্রে কথা হচ্ছে যে যত বেশি প্র্যাকটিসে করতে পারবে ওই 30টা নাম্বার তার জন্য তত বেশি ইজি। কারণ নির্মিত অংশে আসলে কারেক্ট নাম্বার পাওয়া তো অনেক টাফ। কারো যদি এই 30-এ অন্তত 28, 29, 30 মার্কের একটা সিকিউরড মার্ক থাকে, তার জন্য কিন্তু এ প্লাস একদম ইজি হয়ে যায় বাংলা দ্বিতীয় পত্রে। তো প্রথমে আমরা যদি যাই বাংলা উচ্চারণের নিয়মের জন্য, আমরা যে প্রথমে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখব। উচ্চারণ রীতি কাকে বলে, বিশুদ্ধ উচ্চারণ কেন প্রয়োজন আলোচনা করো, এটা আলেম 2018 সালে আসছে। উচ্চারণ নীতি কাকে বলে একই প্রায়, বাট বাংলা উচ্চারণের জন্য যেকোনো 5টা নিয়ম লিখতে হবে, উচ্চারণ সহ উদাহরণ সহ বফলার 5টা নিয়ম এবং বাংলা ভাষায় মফলা উচ্চারণের 5টা নিয়ম। এই প্রশ্নগুলো পড়লে আই গেস হচ্ছে উপরের যেই অর্ধেক মানে প্রশ্নগুলো সেগুলো আশা করি কমন পড়বে। আর অথবা দিয়ে যে হচ্ছে আমাদের উচ্চারণের নিয়মগুলো থেকে বাংলা উচ্চারণ যেগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের উচ্চারণে আসে, উচ্চারণের জন্য এইগুলা হচ্ছে আমাদের যদি প্র্যাকটিসে করা থাকে তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হবে। বলতেছি পিডিএফ আছে, পিডিএফ থেকে অবশ্যই চেক করে নিতে হবে, এগুলা পিডিএফ এ দেওয়াই আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের জন্য এই 5টা প্রশ্ন পড়তে পারেন, সত্যবিধান নত্যবিধানের 5টা করে নিয়ম, অথবা বাংলা একাডেমি প্রণীত অতৎসম শব্দের যে কোনো 5টা নিয়ম, বানানের নিয়ম আর কি। আর হচ্ছে হ্রস্ব ইকারের 5টা নিয়ম, এই যেগুলো যদি আমরা পড়ে ফেলি ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি অথবায় যাই, অথবায় হচ্ছে আমরা বানানের নিয়মগুলো দেখব। বানানের নিয়মগুলোর মধ্যে এই যে বানানগুলো, এই বানানগুলো আমাদের যদি কাছাকাছি থাকে বা হচ্ছে আয়ত্তে থাকে তাহলে ভালো কিছু হওয়া পসিবল ইনশাল্লাহ। এরপরে আমরা যদি পরেরটাতে যাই, 3 নং এ যাই, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই যে 4টা শব্দ প্রশ্ন দিয়েছি, এই 4টা প্রশ্ন আপনাদের পড়ে ফেলা উচিত। বিশেষ্য, সর্বনাম, আবেগ শব্দ এবং যোজক কাকে বলে, এই 4টা প্রশ্ন। আর অথবা যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমরা একটা নমুনা দিয়েছি, এখানে সবগুলো দেওয়া পসিবল না, এখানে অথবা আকারে কি কি আসে দেখাচ্ছি। যে কোনো 5টা শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী বের করো। যেমন এই সোনার, সোনার বাংলা, এখানে সোনার শব্দটা কি, সোনার বাংলা এখানে কি, এটা হচ্ছে আমাদের বিশেষণ। তারপরে মোদের গর্ব, হ্যাঁ, তারপরে ছাড়া, কর্ম, হ্যাঁ, এই আর, এই এগুলা কি, এগুলা কি এক একটা, এগুলা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। যেমন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ যে কোনো নাম হচ্ছে আমাদের জন্য বিশেষ্য, এগুলো বের করতে হবে। অথবা এগুলো ছাড়াও অন্য কিছু থাকতে পারে, যে হচ্ছে একটা প্যারা প্যারা দিল, বললো যে এখান থেকে যে কোনো 5টা বিশেষ্য বের করো, তো 5টা আপনি নাম বের করে লিখে দিলেই হয়ে যাবে, এই আর কি। বা বিশেষণ বের করো যদি বলে, তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো যদি আমরা বের করে লিখে দিই হয়ে যাবে, এই আর কি। এটা জাস্ট নমুনার জন্য দেওয়া, এখানে এই জন্য বলা আছে গত বছরের আসা প্রশ্নগুলো দেখে নিতে হবে। এগুলো আসলে সাজেশন তো ওইভাবে না, এগুলো প্র্যাকটিস থাকলে আসলে হয়ে যায়। এরপরে আমরা উপসর্গ এবং সমাসে যদি যাই, উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দ কয় প্রকার এটা একটু পড়তে হবে। উপসর্গ কাকে বলে, কত প্রকার, আবার উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা। এই প্রশ্নগুলো আমাদের যদি পারা থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা যদি যাই, আহ ওটা তো উপসর্গ থেকে আসলো। আর সমাস থেকে যদি কিছু বলে তাহলে সমাসের জন্য আমরা এই শব্দগুলো এবং এই যে এই শব্দগুলো, যদি সমাসগুলো আয়ত্ত থাকে, শব্দগুলো সমাসগুলো যদি আমাদের আয়ত্ত থাকে, আমাদের জন্য সমাসটা ইজি হবে, যে কোনো একটা আমরা লিখতে পারবো। ওকে, পরে বাক্যতত্ত্বে যাই। বাক্যতত্ত্ব হচ্ছে এখানে আমরা 4টা প্রশ্ন পাচ্ছি। এই 4টা প্রশ্ন, বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্য গঠনে কি কি গুণ থাকা দরকার, অর্থ অনুসারে বাংলা বাক্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, আবার সরল ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য অথবা সরল ও জটিল বাক্যের মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো আমরা যদি পড়ে ফেলি, বাক্যতত্ত্বের প্রশ্নগুলো আশা করি হয়ে যাবে। কিন্তু এখানে এই যে বাক্যগুলোকে নির্দেশ অনুযায়ী রূপান্তর করা, এটা হচ্ছে অথবাই থাকে। এগুলো হচ্ছে আমি জাস্ট কয়েকটা দেখানোর জন্য আপনাদেরকে দিয়েছি যে কিরকম থাকতে পারে। এগুলোর জন্য আপনাকে গত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। এগুলো কেমন থাকে আমি দেখাই। অস্তিবাচক, আশেপাশে কোনো শব্দ নেই, এটা না বোধক, বাট অস্তিবাচক মানে হচ্ছে আপনাকে পজিটিভ করতে হবে। আশেপাশ, আশপাশ হচ্ছে নিঃশব্দ, এভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের অস্তিবাচক হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা পড়বো। তারপরে হচ্ছে নেতিবাচক যদি করি, আমার পিতা এককালে গরিব ছিলেন, কিন্তু এটাকে যদি আমরা নেতিবাচক করি তাহলে আমার পিতা কোনো কালেই কি ধনী ছিলেন না, মানে পজিটিভ থেকে আমরা নেতিবাচক করবো আর কি, এই আর কি। তারপরে হচ্ছে মানুষ মরণশীল, এটাকে যদি আমরা ইতিবাচক করি, নেতিবাচক করলে হচ্ছে মানুষ চিরঞ্জীব নয়। এই একই মিনিং, মানে মিনিংটাকে ঠিক রেখে আমাদেরকে বাক্যটাকে চেঞ্জ করতে হবে, এই হচ্ছে আমাদের বাক্য রূপান্তর। ওকে, আমরা যদি শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগে যাই, শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগও সেম, আমাদের গত বছরের গুলা দেখে নিতে হবে, বাট উদাহরণস্বরূপ দেওয়া আছে, সকল বালিকাগণ বাগানে গেল। এখানে সকল থাকলে বালিকা গণ হয় না, হয় সকল বালিকা নতুবা বালিকাগণ। হ্যাঁ, যেমন সকল ছাত্ররা এরকম হবে না, সকল ছাত্র অথবা ছাত্ররা। হ্যাঁ, এরকম আর কি। আলেম, সকল আলেমগণ হবে না, সকল আলেম অথবা আলেমগণ, যে কোনো একটা, এরকম আছে। আমাদের শুদ্ধ বাক্য থাকে, এগুলা করতে হয়, মানে এরকম 7টা থেকে যে কোনো 5টা লিখতে হবে, অথবা এই যে এরকম একটা
অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেগুলোকে সঠিক করে লিখতে হবে। তবে বেটার হচ্ছে এগুলো লেখা, কারণ এগুলো হচ্ছে কারেক্ট হলে কারেক্ট নাম্বার পাওয়া যায়। বাট এগুলোতে অনেক সময় লেখার জন্য নাম্বার কাটতে পারে, যেহেতু অনুচ্ছেদ। ওকে, এইভাবে আমাদের হচ্ছে প্রথম ব্যাকরণের যেই সাজেশনটা সেটা গেল। পরে আমরা যদি নির্মিতিতে যাই, নির্মিত অংশের সাজেশন আসলে ওইরকম ভাবে দরকার হয় না, কারণ উত্তর করার নিয়মগুলো শুধু জেনে যেতে হয়। নির্মিতির জন্য আমাদের সাজেশন দরকার হয় না। অ্যাজ ইউজুয়াল আমরা নিয়মটা যদি জেনে যাই যে এটা এভাবে লিখতে হবে, এটা এভাবে লিখতে হবে, তাহলে আমাদের জন্য যথেষ্ট হয়। তারপরও আমরা হচ্ছে নিজের বুদ্ধিমত্তা দিয়ে করব, মানে সাজেশন আকারে দেখাই দিলাম। এগুলো আমরা যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ, কমন পড়া উচিত। ওকে, দেখেন পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দগুলো একটা পেজ এবং দুইটা পেজ, দুইটা স্লাইড আসলে, এগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো যদি আয়ত্তে থাকে এই পারিভাষিক শব্দগুলো, এগুলো আপনাদের দরকার। যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন, হায়ার এডুকেশনের চিন্তা আছে, তাদের এই শব্দগুলো পড়া উচিত। হ্যাঁ, কঠিন ভেবে ছেড়ে দিলেন, বাট পরবর্তীতে আপনি সাফার করবেন। এই শব্দগুলো আপনাদের পড়ে ফেলা উচিত। পারিভাষিক শব্দ অথবা ইংরেজি থেকে বাংলা অনুচ্ছেদ থাকে, এগুলোর জন্য আমরা এই 5টা অনুচ্ছেদ পড়ে ফেলতে পারি অথবা দিয়ে, কিন্তু আমি প্রেফারেন্স করব স্টিল এখনো যে পারিভাষিক শব্দগুলো আপনারা পড়বেন। ওকে, এরপর আমরা 8 নং এ যাই, দিনলিপি অথবা প্রতিবেদন। দিনলিপির জন্য আপনারা এগুলো পড়তে পারেন। শিক্ষা সফরের অভিজ্ঞতা, বাংলা নববর্ষ উদযাপনের উপর একটা দিনলিপি, মাদ্রাসায় প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটা দিনলিপি, ঈদ উল ফিতর এবং মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে একটা দিনলিপি। এই যে এগুলা দিনলিপির কিছু নিয়ম আছে, আমাদের ইউটিউব চ্যানেলেই হচ্ছে প্লে লিস্ট করা আছে। বাংলা দ্বিতীয়র উপরে যে নির্মিতের অংশের কোনটা কিভাবে লিখতে হবে, অনুচ্ছেদ, তারপরে হচ্ছে দিনলিপি, এগুলো কোনটা কিভাবে লিখতে হবে, প্রতিবেদন কোনটা কিভাবে লিখতে হবে, পুরোটা একটা হচ্ছে প্লে লিস্ট আছে। আপনারা প্লে লিস্টটা চাইলে দেখে ফেলতে পারেন। ওটা আলিম 24কে নিয়ে করা হয়েছিল, স্টিল একই জিনিস আপনারা দেখতে পারেন। এরপরে আমরা যাব প্রতিবেদনে। প্রতিবেদনের ব্যাপারটাও হচ্ছে যে আপনারা এগুলা স্লাইডে পাবেন, আমি আর না পড়ছি। বিজয় দিবস, এগুলা হচ্ছে যানজট ভয়াবহ সমস্যা, এগুলো আমি আর না পড়ছি। প্রতিবেদন 9 নং এ যাই। 9 নং এ হচ্ছে ইমেইলের জন্য আপনারা এগুলো পড়বেন। স্টিল ওই যে আবার বলতেছি, আমাদের এই নিয়মগুলা কমন না পড়লেও নিয়মগুলো দেওয়া আছে। নিয়ম জানলে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। হ্যাঁ, যে কোনো টপিকে আসলে লিখতে পারেন। ইমেইল গেল। এরপরে আবেদনপত্র, সেম কাহিনী। আবেদনপত্রটা কিভাবে লিখতে হয় এটা আমাদের ওই প্লে লিস্টে দেওয়া আছে। প্লে লিস্টটা আপনি দেখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলেই প্লে লিস্ট করা আছে। আলিম 24 হচ্ছে নির্মিতি অংশ, এরকম একটা প্লে লিস্ট করা আছে। ওকে, আমরা 10 নং এ যাই। 10 নং এর জন্য এই সারাংশগুলো পড়বেন, পিডিএফ এ আছে এগুলা। সারমর্মগুলাও এগুলো আপনারা পিডিএফ এ পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ভাব সম্প্রসারণ, এই ভাব সম্প্রসারণগুলো আপনারা পড়বেন। সারাংশ সারমর্ম যেকোনো একটা থাকবে, আর ভাব সম্প্রসারণ একটা থাকবে। দুইটার থেকে আপনি যেকোনো একটা লিখবেন। তো এগুলো আপনি পড়ে ফেলতে পারেন। 11 নম্বরে যাই, সংলাপ এবং ক্ষুদে গল্প। সংলাপের জন্য এগুলা পড়বেন। সংলাপটা আপনি কিভাবে স্টার্ট করবেন এবং কিভাবে শেষ করবেন, একটা সুন্দর কিন্তু নিয়ম আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ, অনেকে স্টার্টিং এবং শেষ কিভাবে করবে সেটা পারে না। তো আমাদের ওই প্লে লিস্টটা দেখলে আপনার জন্য ভালো কিছু হবে। খুদে গল্প দেখেন, খুদে গল্পের জন্য আমরা এখানে কয়েকটা দিয়েছি, বাট খুদে গল্প আসলে উত্তর না করাটাই বেটার, কারণ খুদে গল্প লেখার কিছু বিশেষ নিয়ম আছে। সংলাপ উত্তর করলেই ভালো। হ্যাঁ, এটা কেন বললাম, কারণ বাংলায় একমাত্র সার্থক খুদে গল্প লেখক আর বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, একমাত্র সার্থক। তার মানে রবীন্দ্রনাথ ছাড়া আর কেউই ছোট গল্প ঠিকঠাক ভাবে লিখতে পারেননি। হ্যাঁ, তো আপনি আমি মনে হয় না ওনার চেয়ে আরো বেশি ভালোভাবে লিখতে পারবো। যা হোক, ওটা কথা না, কথা হচ্ছে যে খুদে গল্প লেখার কিছু বিশেষ নিয়ম আছে। হ্যাঁ, ওই নিয়মগুলা মাথায় রেখে পরে লিখতে হয়। তো এই জন্য আমাদের সংলাপ লেখাটাই বেটার। বাট মানে সংলাপ আসলে আমরা কমন না পড়লেও লেখা যায়। তো আমি প্রেফার করব যে খুদে গল্প থেকে সংলাপটাই আপনারা বেশি ভালোভাবে লিখবেন। চলেন আমরা 12 নম্বরে যাই। 12 নং হচ্ছে প্রবন্ধ বা নিবন্ধ রচনা। প্রবন্ধ লিখলে বা রচনার জন্য আপনারা এই 4টা রচনা পড়তে পারেন। এর মধ্যে আমি এই 2টা এবং লাস্টেরটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, লাস্টেরটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এছাড়া আপনারা প্রথম 2টা পড়তে পারেন। বাট এই যে দেশ ও জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, এটা কিন্তু কয়েকদিনের আগের রিসেন্ট একটা ঘটনা, যে ছাত্রদের ভূমিকা। তো এই জন্য আসলে এটা রাখা। বাট যদি 25 সালে এটা না হইতো, আমি আসলে এই 3টাই আপনাদেরকে দিতাম: ইসলামে নারীর মর্যাদা, ইসলাম ও মানব কল্যাণ, এবং হচ্ছে আধুনিক সভ্যতায় বিজ্ঞানের অবদান, অথবা একই জিনিস মানব কল্যাণে বিজ্ঞান। যেটাই আসুক আপনি যে কোনো একটা পড়ে যাবেন, একটা মেরে দিবেন, শেষ। বুঝছেন? তাহলে এই 4টা রচনাই আসলে আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই আর কি। সো এই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন। যথারীতি যেই অ্যানাউন্সমেন্টটা থাকে সেটা হচ্ছে আলিম 25 ফাতি ব্যাচ, এর মধ্যে কিন্তু এখনো ভর্তি চলছে। কোর্স ফি 1200 টাকা। এই কোর্সের মধ্যে আমরা যেটা করিয়ে থাকি, আপনাদেরকে যতগুলো সাবজেক্ট আছে আপনাদের আলিমের, সবগুলো সাবজেক্টই কিন্তু আমরা হচ্ছে ধরে ধরে আপনাদেরকে বুঝাই দিই।
আইসিটি থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে এবং যত কিছু আছে সবকিছু এখানে ইনস্ট্রাক্টর হিসেবে দেখতে পাচ্ছেন জুনায়দুল ইসলাম ভাইয়াকে, জুলজি নিয়ে পড়ছেন। আমাকে দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি, এবং খোরশেদ স্যারকে দেখতে পাচ্ছেন হাফেজ মোহাম্মদ খোরশেদুজ্জামান, উনি নওগাঁ মেডিকেলে পড়ছেন, মেডিকেলের স্টুডেন্ট, কয়দিন পর ডাক্তার হয়ে যাবেন উনি। এছাড়াও আমাদের আরো ইনস্ট্রাকশন প্যানেলে আরো যারা আছেন তিনি হচ্ছেন আফিফা ম্যাম, নাফিস স্যার এবং খোরশেদুজ্জামান স্যার। তো ওনারাও কিন্তু একটা ভালো হচ্ছে রাশেদুজ্জামান স্যার, রাশেদ স্যার। তো ওনারা কিন্তু একটা ভালো ক্লাস আপনাদেরকে উপহার দেন, এবং ভালো হচ্ছে শুধু ক্লাস না, আমাদের সাপ্তাহিক এক্সাম, মাসিক এক্সামের উপর হচ্ছে প্রাইজ থাকে। তারপরে আমাদের সামনে মডেল টেস্ট থাকবে, হ্যাঁ, পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো। তো আপনারা চাইলে আমাদের সাথে ভর্তি হইতে পারেন আলিম 25 ফাতিহ ব্যাচে। এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারগুলো আপনারা পিডিএফও পাবেন, সেখানেও পেয়ে যাবেন, অথবা এখান থেকে যদি দেখা যায় আপনারা এখান থেকে টাইপ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবভিয়াসলি। সো আলিম 25 ফাতিহ ব্যাচে আপনাদেরকে আমন্ত্রণ। আপনাদের পরীক্ষাও ভালো হোক, সবার জন্য দোয়া রইল। আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম।